আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব, গত 22শে ডিসেম্বর আমরা দেখলাম রাজধানীতে একটা সভা অনুষ্ঠিত হয়েছে, যেটা সংবাদপত্রের মালিক পক্ষদের সংগঠন। এই সংবাদপত্রের মালিক পক্ষদের সংগঠনে এই অনুষ্ঠানে সেখানে অন্যান্য সাংস্কৃতিক এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এবং সংবাদপত্রের মালিক, সম্পাদকগণ, বিভিন্ন সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। সেখানে বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য দিয়েছিলেন, এনসিপি নেতা নাহিদ ইসলাম বক্তব্য দিয়েছিলেন, আরও অন্যান্য ব্যক্তিরাও বক্তব্য দিয়েছেন। তবে তাদের ভিতরে এই যে ডেইলি স্টারের সম্পাদক, যিনি সম্পাদক রয়েছেন জনাব ডেইলি স্টার মাহফুজ আলম, এই যে ডেইলি স্টারের সম্পাদক জনাব মাহফুজ আলম, তিনি যে বক্তব্য দিয়েছিলেন যে এখন তাদের জীবন বাঁচানোই দায়, এই বিষয়টি আসলে আমরা আলোচনা করব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। চলুন শুরু করি। আপনারা জানেন, জনাব শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বা শরীফ ওসমান হাদির মৃত্যুর যেই খবরটা, সেটা যখন ছড়িয়ে পড়ার পরে কিছু স্বার্থন্বেষী মহল দেশের ভিতরে অস্থিতিশীল করার চেষ্টা করেছিল, সেটা আমরা সবাই জানি, দেখেছি। তারই অংশ হিসেবে তারা রাজধানীর বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ, লুটপাট, হামলা ইত্যাদি ইত্যাদি করেছে। এই অগ্নিসংযোগ, লুটপাট এবং হামলা, সেগুলোর বিশেষত্ব আমরা দেখেছি যে ডেইলি স্টার, তারপর প্রথম আলো, তারপর আপনার উদ্দেশ্যী সংগঠন, তারপর ছায়ানট, তার ইত্যাদি ইত্যাদি জায়গায়। তারপর আমরা দেখলাম যে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ সমর্থিত বা আওয়ামী লীগের সাবেক যে সমস্ত নেতাকর্মীগণ ছিলেন, তাদের বাড়িঘরও আগুন দেওয়া হয়েছে, ইত্যাদি ইত্যাদি ঘটনাগুলো। সব কিছু দেখে এটা একটা পরিকল্পিতর মতোই মনে হয়েছে, কেননা এটা যেন পরিকল্পিত একটা প্রমাণও আমরা পাই। কেননা আপনারা জানেন, যখন প্রথম আলো বা ডেইলি স্টার পড়েছিল, তখন প্রথম আলো বা ডেইলি স্টার পক্ষ থেকে কিন্তু সরকারের উচ্চ পর্যায়ে ব্যাপক পরিমাণে সাহায্যের জন্য আবেদন করা হচ্ছে বা বারবার ফোন দেওয়া হচ্ছিল। সেখানে তারা ভালো কোনো আশ্বাস দিতে পারেনি। তারপর আপনি দেখেন, সেখানে আমরা যে আরেকটা বিষয় দেখলাম যে যখন এই যে সাংবাদিকদের জীবন বাঁচানোর উদ্দেশ্যে বা সাংবাদিকদেরকে রক্ষা করার উদ্দেশ্যে সেখানে আরেকজন সাংবাদিক, অর্থাৎ এইজের সম্পাদক জনাব মতিউর নিউজ এজের সম্পাদক জনাব আপনার সম্পাদক, তিনি গিয়েছিলেন সেখানে। নুরুল কবির, নিউজ এজের সম্পাদক জনাব নুরুল কবির যখন সেখানে গেলেন, তাকে যেভাবে হেনস্থা করা হচ্ছিল, তাকে যেভাবে মব ট্রিট করা হচ্ছিল, তাদেরকে যেখানে অসম্মানিত করা হচ্ছিল, সেটা আমরা সবাই দেখেছি। এখন এই যে জনাব নুরুল কবির, তিনি গতকালকে একটি বেসরকারি টেলিভিশনে যেভাবে এখানে টক শো করেছিলেন, সেখানে তিনি যেটা বলেছিলেন যে আসলে তিনি ওইখানে কতটুকু সময়ের ভিতরে তিনি যে ফোন বা যতগুলো ফোন এজেন্ট সরকারের বা অন্তর্বর্তী সরকারের মন্ত্রীদেরকে দিয়েছিলেন বা অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে ফোন করেছিলেন, এতগুলা ফোন তিনি গেল 14-15 মাসও করেননি। সুতরাং তিনি মনে করেন যে সরকারের সাথে তিনি যে আলোচনা করেছেন, সরকারের পরবর্তীতে তিনি এই যে আইন উপদেষ্টা বলেন বা আরও অন্যান্য উপদেষ্টাদের সাথে যে কথা বলেছেন, কথায় তিনি যেটা বুঝতে পেরেছেন যে আসলে এখানে সরকার বা ইন্টোরিয়াম এখানে একটা গর্তে দিয়েছে, এই ঘটনাটা বলে তিনি মনে করেন। এখন ভাই, এটা কিন্তু আমার কথা না, এটা কিন্তু আমি ওই যে নুরুল কবিরকে কিন্তু কোট করে বলেছি। নুরুল কবিরের ভাষ্য অনুযায়ী আপনাদের ইচ্ছা করলে সেই ভিডিওটা দেখতে পারেন। হ্যাঁ, এখন নুরুল কবিরের মতো এরকম সিনিয়র সাংবাদিক এবং একজন সম্পাদক, তার যদি এরকম ভাষ্য হয়, তাহলে এখানে সরকার কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে থাকে। এখানে কিন্তু অনেকগুলো প্রশ্ন দাঁড়ায়, সরকার কেন তাহলে এরকম করতে দিল, সরকার কেন এই ঘটনা থামালো না, সরকার কেন মানে এই জন্য এই ঘটনা দ্বারা সরকার কীভাবে লাভবান হতে চাইলো বা কেন করতে দিল, এই বিষয়গুলো কিন্তু আসে। তারও একটা সমাধান হিসেবে নুরুল কবির যে কথাগুলো বলেছেন, যে এই প্রশ্নগুলোর জবাব, যে নুরুল কবির যেটা বলেছেন যে এখানে সরকারের ভিতরে আরেকটা সরকার রয়েছে, ওই সরকার তারা মানে প্যারালাল সরকার যেটা বলা হয়, হ্যাঁ, বা ডিপ স্টেট যেটাকে আমরা চিনি, এই ডিপ স্টেট তারা কিন্তু
চায় না যেন একটা নির্বাচন হোক। এই একটা নির্বাচন যদি হয় তাহলে তারা তাদের যেই মানে সরকারের থেকে যাওয়ার যে উচ্চাকাঙ্ক্ষী প্ল্যান বা পরিকল্পনা বা আকাঙ্ক্ষা সেটা তাহলে পূর্ণ হয় না। তাই সরকারের ভিতরের ওই পক্ষটা তারা এরকম ঘটনার দ্বারা দেশকে অস্থিতিশীল করতে চায়। সেই ক্ষেত্রে তিনি যেটা ইঙ্গিত করেছেন, একটা দলের প্রতি ইঙ্গিত করেছেন, সেটা একটা ইসলামিক দল। সেটা আপনারা একটু বুঝে নেবেন কোন দলটা। কেননা আমরা বিভিন্ন আলোচনা করি, আসলে আলোচনার ভিতরে অনেক সময় অনেকটা কথা বলি, কিন্তু তাদের যেই পক্ষের সমর্থক বা তাদেরকে যারা ভালোবাসেন ওই দলের, তারা কিন্তু আমাদেরকে হয়তো শত্রু হিসেবে মনে করে, তাই এখানে নামটা বললাম না। এখন ভাই আমরা কিন্তু আমাদের আলোচনা করি, আলোচনার যেই স্বভাবসুলভ ভঙ্গি বা আলোচনার ইশারা যার দিকে যায়, যে দোষী তার দিকে তো আমাদের বলতে হবে। হোক সেটা আওয়ামী লীগ, হোক সেটা বিএনপি, হোক সেটা জামাত, এনসিপি, যেই হোক না কেন। এখন আমরা আলোচনা করি, আমরা বিভিন্ন জায়গা থেকে কোট করি। এখন সেই অনুযায়ী আমরা এখানে কোট করতেছি সেই দলটার একটা ইসলামিক দল, যারা এতদিন পর্যন্ত নির্বাচন চায়নি, কিন্তু অজানা কারণে এখন দেখছি তারাও নির্বাচনের প্রার্থী বাছাই টাছাই করতেছে ইত্যাদি ইত্যাদি। এখন সব মিলিয়ে তারা যে নির্বাচন চায় না এই বিষয়ে কিন্তু নুরুল কবির বিভিন্ন যুক্তি দিয়েছেন। যুক্তিগুলো কিন্তু মানে বাস্তবসম্মত আমার কাছে মনে হয়। কেননা আপনি যদি সরকারে না থেকেও যদি সরকারের মতো ওই মানে সরকারে থাকার মতো সুযোগ সুবিধাগুলো পান, তাহলে তো নির্বাচন আপনার দরকার নাই। এখন নির্বাচন হলে যে কোনো একটা দল তো সেখানে আসবে, জয়ী হবে। এখন সেখানে আপনার দল জয়ী নাও হতে পারে। সুতরাং আপনার যদি এত রিস্ক নেওয়ার দরকার কি নির্বাচনের বিষয়ে? সুতরাং যে অবস্থায় আছে এই অবস্থায় চলতে থাকলেই তো আপনার ভালো। এই পক্ষটা এটাই মনে করে, তাই তারা নির্বাচন চায় না। আর এদের সাথে সরকারের ভিতরের ওই ডিপি স্টেটের অংশটা রয়েছে, তারাও নির্বাচন চায় না। এখন নুরুল কবিরের এই যে কথাগুলা বা এই দুটো বক্তব্য কিন্তু আসলে আমাদের সিরিয়াসলি নেওয়া উচিত বলে আমি মনে করি। আর বিএনপির ওই বিষয়টা একটু সিরিয়াসলি নিলে ভালো হয়। কেননা বিএনপি যেহেতু আগামীতে রাষ্ট্র ক্ষমতায় আসার দাবিদার, জনগণ যদি তাদেরকে সম্মতি দেয় বা তাদেরকে রায় দেয় বা তাদেরকে ভোট দেয়, তাহলে তো তারা আগামীতে এই যে সংসদে আসতে চাচ্ছেন। এখন এই যে ডিপ স্টেট বা অন্য আরেকটা দল যারা নির্বাচন চায় না, এখন বিএনপি এই বিষয়টা কি আসলে সতর্ক কিনা সেটাও বিএনপিকে ভাবা উচিত বলে আমি মনে করি। এখন নুরুল কবিরের সাংবাদিক নুরুল কবির তিনি যেই কথা বলেছেন এই কথাটা আসলেই কিন্তু যুক্তিসঙ্গত বলে আমি মনে করি। আর আমরা যেটা বিষয় এখানে আলোচনা করতে চাইছি, ওই যে যেই গতকালকের যে সম্পাদকদের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে যে সব আপনার নিউ স্টারের ডেলি স্টারের সম্পাদক জনাব মাহফুজ আলম তিনি যেটা বলেছেন যে আসলে এখন তাদের জীবন বাঁচানোর দায়, তার কথাটা শতভাগ সঠিক বলে আমি মনে করি। কেননা আপনারা জানেন যে প্রথম আলো ভবনে যে হামলা দেওয়া বা ডেলি স্টার ভবনে হামলা দেওয়া, সেখানে আগুন দেওয়া, তাদেরকে যে জিম্মি করে রাখার মতোই ঘটনা, মানে অর্থাৎ তাদেরকে নামতেও দেয় না, অর্থাৎ তাদেরকে সেখানে পুড়িয়ে মারতে চেয়েছিল বলে এই যে জনাব আপনার ডেলি স্টারের সম্পাদক সাহেব তিনি মনে করেন, মাহফুজ আলম সাহেব মনে করেন। এখন আগে তো হয়তো হুমকি দামকি দেওয়া হতো ইত্যাদি ইত্যাদি। এই ক্ষেত্রে তিনি বিএনপির সময়েও এত খারাপ অবস্থায় ছিলেন না, ডেইলি স্টার বা প্রথম আলো এই কথা হতে তারা বলেছেন সেখানে অনুষ্ঠানে। অর্থাৎ তারা যে কথাটা বলতে চাচ্ছেন যে অন্যান্য সরকারগুলোর আমলেও তারা এত অনিরাপদ বোধ করেনি, তারা বর্তমানে যে অনিরাপদ বোধ করতেছে, তাদের জীবন নিয়ে যতটা শঙ্কা রয়েছে, এই বিষয়টা তারা বলতে চেয়েছেন মূলত। এখন তার এই কথাটা কিন্তু শতভাগ সঠিক, শতভাগ মানে যুক্তিসঙ্গত। কেননা গেল ১৬ মাসও কিন্তু তারা একজন অন্তর্বর্তী সরকারের প্রতি যতটা সহানুভূতিশীল, যতটা আনুগত্য দেখিয়েছে, কিন্তু অন্তর্বর্তী সরকার তাদের পিছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাগণ তাদের পিঠে ছুরি মেরেছে বলে এটা অনেকেই মনে করেন। এখন এই যে সাংবাদিকদের কণ্ঠ রোধ করা বা সাংবাদিকদের মুখ বন্ধ করে দেয়া, সাংবাদিকদেরকে মানে তাদের কর্মে বাধা দেওয়ার সংস্কৃতি বাংলাদেশে রয়েছে, কিন্তু এইভাবে আপনার অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এটা মানুষ আশা করেনি। কেননা নির্বাচিত সরকারের সাথে সাংবাদিকদের দূরত্ব তৈরি হয়, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময় এটা কাম্য ছিল না বলে অনেকে মনে করেন। তাই মাহফুজ আনাম যে কথাটা বলেছেন ওই কথাটা সমর্থন করে আমি এখানে শেষ করছি। আশা করি ভালো থাকবেন সবাই। দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়। আর আমাদেরকে যদি আপনারা ফলো করতে চান ইউটিউব এবং ফেসবুকে স্বপ্নচারীর কথা নামে, ইনস্টাগ্রাম ও টিকটকে এনায়েত হোসেন নামে দেখতে পারেন। আসসালামু আলাইকুম।